আমার প্রিয় ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, তোমাদের বাড়িমণ্ডল থেকে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি এবং সমুদ্র জলের উষ্ণতা হয়ে গেছে। আজ সমুদ্র জলের লবণতা আলোচনা করব। সমুদ্র জলের উষ্ণতা হয়েছে, সমুদ্র জলের উষ্ণতাতে কোন মহাসাগরের তুলনায় কোন মহাসাগরের জল অধিক উষ্ণ, এটার কারণ তোমাদেরকে জানতে হয়। তবে যেহেতু লং কোশ্চেন লিখতে হয় না, শুধু কোন মহাসাগরের জল বা কোন সাগরের জল অধিক উষ্ণ, কোনটা কম উষ্ণ, এই ডেটাটা যেন মাথায় ঠিকঠাক থাকে। লবণতার ক্ষেত্রেও একই কথা বলবো যে কোন সাগর বা কোন মহাসাগরের জল অধিক লবণ কম লবণ। তার আগে সমুদ্র জলের লবণতা ব্যাপারটা কি যদি বলি, সমুদ্র জলের লবণতা হচ্ছে একটা অনুপাত, দ্রবীভূত লবণ ডিভাইডেড বাই সমুদ্র জলের ওজন। একটা পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ সমুদ্র জলে কতটা পরিমাণ লবণ দ্রবীভূত অবস্থায় আছে। এখানে যেটা সবচেয়ে বেশি করে মনে রাখতে হবে সেটা হচ্ছে পার্টস পার থাউজেন্ড। ব্যাপারটা শুনে মনে হচ্ছে যে আমরা একটা নতুন টার্মস শুনছি, তাই তো, যে পার্টস পার থাউজেন্ড আবার কি কথা? তোরা পার্সেন্ট কথাটা শিখেছিস। পার মানে কি? প্রতি, তাই তো। ওটা পার্সেন্ট, কয়াকার দন্তের ছয় রে বেকার দন্তের নয় টয়ের নয়। পারসেন্ট, সেন্ট কাকে বলে? প্রতি শতক বা একশোকে বলে না, একশোকে এক সেন্ট বলে তো। তাহলে ওটা ছিল পারসেন্ট, একশোর মধ্যে পার সেন্ট। আর এটা হচ্ছে পার্টস, অংশ, পার থাউজেন্ড। এই ইংলিশ টার্মটি তোমাদের জানতে হবে, সঙ্গে তার যে সংকেত কিরকম লিখতে হয়। বল, কিছু অসুবিধা হলে? যেমন আমি এটা বলছি কি পার্সেন্ট, এখানে পার্সেন্টের গায়ে আর একটা শূন্য বসবে। হ্যাঁ, এক সহস্রাংশ, যেটা পার্ট পার থাউজেন্ড, এই এককে প্রকাশ করা হয়। তাহলে কি না, আমাদের দেখতে হবে যে 1 কিলোগ্রাম সমুদ্র জল, 1 কিলোগ্রাম মানে কত গ্রাম? 1000 গ্রাম। 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাতে সমুদ্রের লবণের পরিমাণ কত? লবণটাকে আলাদা করে বা অসমোসিস প্রক্রিয়া যেটা, তাতে আলাদা করে নিয়ে দেখা গেল কোথাও দেখা যাচ্ছে 30 গ্রাম, কোথাও দেখা যাচ্ছে 25 গ্রাম, কোথাও 35 গ্রাম। কতটার মধ্যে? 1 কিলোগ্রাম সমুদ্র জলের মধ্যে। এটাকে কিন্তু সবসময় গ্রামে দেখানো হয়, পার্ট পার থাউজেন্ড প্রতি। এখানে কি 1000 গ্রামে মানে 1 কিলোগ্রামে কতটা, এই যে বলছি 28, 25, 30, 35, এগুলো গ্রাম এককে প্রকাশ করা হয়। এবং এর একটা গড় ধরা হয়। আমরা গোটা পৃথিবীতে প্রচুর সাগর মহাসাগর দেখতে পাচ্ছি। আমরা জানি নদীর জলটাই মিষ্টি, বাকি সাগরের জল লবণাক্ত। এবং এখানে যদি সাগরের প্রত্যেকটার নিয়ে গড় করা হয়, ধর আমি 50টা সাগরের সমুদ্র জলের গড় করলাম, সাগর উপসাগর অনেক ছোট ছোট আছে, দিয়ে আমি ওইগুলো কোথাও 35 বেরিয়েছে, কোথাও 28 বেরিয়েছে, কোথাও 30 বেরিয়েছে, আমরা যদি 50টা সাগরে দেখি, তাহলে সেগুলো একসঙ্গে যোগ করলাম, 50 দিয়ে ভাগ করলাম, এভাবে গড় বেরোয়। তো তাতে গড় করে দেখা যাচ্ছে সমুদ্র জলের গড় লবণতা কত? 35। এককটা কি বললাম? পিপিটি। চিহ্নটা মনে থাকবে, পার্সেন্টেজের মতো চিহ্ন, পাশে একটা শূন্য, মানে জাস্ট এটা একটা শূন্য, এটা একটা শূন্য হলে এটাও একটা শূন্য, এই এককে প্রকাশ করা হয়। এবার এই যে সমুদ্র জলের লবণতার উৎস কি, সবারই মনে একটা কোশ্চেন যে আমাদের নদীর জল, পুকুরের জল মিষ্টি, সমুদ্র জলেই কেন লবণ? এই লবণতার উৎসগুলো একদম সৃষ্টির আদি থেকে, পৃথিবী উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল হয়েছে, কঠিন হয়েছে, তার মধ্যে নানা রকম খনিজ পদার্থ ছিল। সেই সৃষ্টির আদিতে কিছু লবণও ছিল, যেগুলো ধোয়া হয়ে গিয়ে যেটা সবচেয়ে বড় সাগর বা সবচেয়ে বড় জলভাগ প্যান্থারাসা, তাকে কিছুটা লবণাক্ত করেছিল। এইটা সৃষ্টির আদিতে, সেটা হচ্ছে প্রাথমিক উৎস। পরবর্তী ক্ষেত্রে ভূপৃষ্ঠের ক্ষয়ীভবন, ভূপৃষ্ঠ বিভিন্ন জায়গায় ক্ষয়প্রাপ্ত হয়েছে, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, তারপরে কার্স্ট অঞ্চলের ভূমি, এই যে নানা ক্ষয়কারী শক্তি, ইভেন সূর্যালোক, এরাও ক্ষয় করতো। সূর্যালোকের দ্বারা আবহবিকার আমরা দেখেছি।
এই ক্ষয়ের ফলে ভূপৃষ্ঠের যে বিভিন্ন খনিজ উপাদান তার মধ্যে লবণও আছে, সেগুলো পরে বিভিন্ন বহনকারী শক্তি দ্বারা নদী বা খাল জলাশয় ইত্যাদি দ্বারা পরবর্তী ক্ষেত্রে কোথায় গিয়ে পড়ছে? আলটিমেট সমুদ্রে গিয়ে পড়ছে। এই ভূভাগের লবণটাও গিয়ে পড়ছে কোথায়? সমুদ্রে। বাষ্পীভবন, বাষ্পীভবনের ফলে যে লবণতা বাড়বে এটা সবারই জানা। দেখবি আমরা যদি এক হাঁড়ি জল গরম করে পুরো ফুটিয়ে ওই জলটাকে শেষ করে দিই, তলায় অল্প হলেও গুঁড়ি গুঁড়ি দানা, তো তার মানে প্রতিটা জলেই লবণ থাকে, সেটা কোথাও কম কোথাও বেশি। এবার সমুদ্রের জলে কন্টিনিউয়াস বাষ্পীভবন চলছে। এই কন্টিনিউয়াস বাষ্পীভবনটা একটা কারণ, আরেকটা সবচেয়ে বড় কারণ হচ্ছে অগ্নুৎপাত। যেটা বললাম, পৃথিবীর সৃষ্টির আদিতে বিভিন্ন খনিজ লবণ যেমন মিশেছিল, সেই রকমই অগ্নুৎপাতের ফলে বিভিন্ন খনিজ লবণ ভূ অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে আসছে। এবং আমরা আগের যে মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি, সেখানে বিভিন্ন যে শৈলশিরা, পাহাড় ইত্যাদির উৎপত্তি হয়েছে, আমরা দেখেছি অগ্নুদ্গম ঘটে। সেই অগ্নুৎপাতের সময়ও খনিজ লবণ বাইরে বেরিয়ে আসে। এছাড়া দেহাবশেষ, প্রত্যেকটা প্রাণী উদ্ভিদের দেহ অল্প অল্প যে লবণ থাকে, যেগুলো সামুদ্রিক প্রাণী উদ্ভিদ ওইখানেই মরলো, সমুদ্রের জলের মধ্যেই তার দেহাবশেষটা মিশে গেল, তাহলে লবণটাও সমুদ্রের জলে মিশলো। এইগুলো হচ্ছে সমুদ্র জলের লবণতার উৎস। এবার লবণতার গুরুত্ব যদি দেখি, শক্তি উৎপাদন, যেটা অসমোসিস বা অভিশ্রবণ প্রক্রিয়া, এতে লবণতার তারতম্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এগুলো পৃথিবীর যেগুলো সবচেয়ে উন্নত দেশ তারা করছে। সুইডেনে এইরকম একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। লবণের উৎস, আমি আগের ক্লাসেও বলছিলাম লবণ প্রসঙ্গে, যে লবণ বোঝা যায় কখন? যখন সে মানে লবণের অনুপস্থিতি কখন বোঝা যায়? ধর একটা তরকারিতে আমরা খাচ্ছি, বুঝতে পারি না, কিন্তু তাতে যদি দেয়া না হয় কোনো একটা জিনিসের স্বাদ আসবে না। তাহলে এই খাদ্য লবণ, খনিজ লবণ, এর যে গুরুত্ব রয়েছে, এই টোটাল লবণটা কোথা থেকে আসে? সমুদ্র জলের লবণ থেকে। 47 রকমের লবণ পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এবং সেটা খাদ্য লবণ হিসেবে আমরা ব্যবহার করি। সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটে। লবণতার তারতম্য হলে ঘনত্বের তারতম্য হবে, আর ঘনত্বের তারতম্য হলে তারা নিজেদের মধ্যে ব্যালেন্স করতে চাইবে। কম ঘনত্বের জলটা বেশি ঘনত্বের দিকে, বেশি ঘনত্বের জলটা কম ঘনত্বের দিকে এসে একটা সমতা রাখতে চাইবে, সমুদ্র স্রোতের উৎপত্তি হবে। ভৌত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের আর্দ্রতা, সমুদ্র জলের বাষ্পীভবন, সমুদ্র জলের যে সমস্ত ভৌত বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো পাল্টে যাবে যদি লবণতা, মানে পাল্টে যাবে, পুরো পাল্টে একদম অন্যরকম হয়ে যাবে তা নয়। লবণতার পরিমাণ বাড়া কমা, বা যেটা বললাম আর্দ্রতা বা বাষ্পীভবন, এই বাষ্পীভবন বাড়া কমা দিয়ে বৃষ্টিপাত নিয়ন্ত্রণ হবে। পরের পয়েন্ট, ক্ষার উৎপাদন হয়। কস্টিক সোডা, সোডিয়াম কার্বনেটের মতো আমাদের জীবনে যেমন অ্যাসিডিক জিনিসের প্রয়োজন আছে, ক্ষারীয় জিনিসেরও তো প্রয়োজন আছে। আমরা ডিটারজেন্ট ছাড়া বর্তমানে দিন অচল, তাই তো? ডিটারজেন্ট যেটা সাবান, তাতে কি থাকে? ম্যাক্সিমামটা ক্ষার, বা কোনো কিছু পরিষ্কার করতে হলে। এই ক্ষার উৎপাদন হয় কোথা থেকে? সমুদ্র জলের লবণ থেকে। মৎস্য আহরণ ক্ষেত্র, লবণতার জন্যই উষ্ণতা বাড়ে। যে জায়গাগুলো একদম হিমশীতল, তারও উষ্ণতা কিছুটা বাড়ে লবণতার জন্য। আমরা জানি কি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল হিমাঙ্কে পরিণত হয়, কিন্তু সমুদ্র জলের হিমাঙ্ক কত জানিস? -1.8 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 0-র পরেও আরো প্রায় 2 ডিগ্রি সেন্টিগ্রেড নামলে তবে সে বরফে পরিণত হবে। তার মানে উষ্ণতা বেশি ধরে রাখে। উষ্ণতা ধরে রাখার জন্য প্রাণ ধারণ বা প্রাণী উদ্ভিদ জন্মানো বিভিন্ন প্লাঙ্কটন, মাছ, এছাড়া সামুদ্রিক মাছের গুণাবলী তো আমরা জানি। সামুদ্রিক মাছ মানে সেগুলো লবণতাযুক্ত জলেই জন্মায়। বৃষ্টিপাত বৃদ্ধি পায়, এই যে বললাম, যদি লবণতা বৃদ্ধি পায় বাষ্পীভবন বৃদ্ধি পাবে, বাষ্পীভবন বৃদ্ধি পেলে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। তুষার মুক্ততা, এটাও বললাম এক্ষুনি, যে উষ্ণতা, লবণযুক্ত জলের উষ্ণতা যেহেতু বেশি, তাহলে তুষার মুক্ত পরিবেশ তৈরি করবে, তাতে মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে উঠবে। বাষ্পীভবন নিয়ন্ত্রণ করে, এটাও আগে বলেছি। জীব বৈচিত্র্য, যেটা প্লাঙ্কটনের কথা বললাম,
যে প্রাণী প্লাঙ্কটন, উদ্ভিদ প্লাঙ্কটন যেমন জন্মাবে এবং তাদেরকে যেগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে, অর্থাৎ বিভিন্ন ছোট বড় মাছ, আবার বৃহদাকার প্রাণী যেমন নীল তিমির মতো প্রাণী, এই নিয়ে একটা বিরাট জীববৈচিত্র্য রয়েছে সমুদ্রের মধ্যে। সেই জীববৈচিত্র্যটাও রক্ষা হয় সমুদ্র জলের লবণতা দ্বারা। আমি তোদেরকে এক্ষুনি বললাম যে সমুদ্র জলে 47 রকম লবণের সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে ডব্লিউ ডিটমার বলে একজন সমুদ্র বিজ্ঞানী, তিনি 47 ধরনের সমুদ্র জলের লবণের পরিমাণ উল্লেখ করলেও এই যে 7টি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এই 7টি লবণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বেশি। আমরা পরিমাণটা পার্সেন্টেজ হিসাবে যেমন দেখব যে কত শতাংশ রয়েছে, আবার পিপিটিতেও দেখব কত গ্রাম রয়েছে। সোডিয়াম ক্লোরাইড, যার সংকেত NaCl, তার পরিমাণ হচ্ছে 27.21 ppT, যেটা মোট যে লবণ, যদি মোট লবণটাকে 100% ধরি, তার 77.8%। বুঝতেই পারছো, এটাই ম্যাক্সিমাম, প্রায় 78% হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এরপরে 2 দাগের যে লবণটা, তার পরিমাণ তার চেয়ে কম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যার সংকেত MgCl2, তার পরিমাণটা 3.807 ppT। এটা যেরকম পার্সেন্টেজে 78%, এটা হচ্ছে মাত্র 11%, 10.9%। এরপরে 3 নম্বরে ম্যাগনেসিয়াম সালফেট, যার সংকেত MgSO4, যার পরিমাণ 1.65, যার পার্সেন্টেজ হচ্ছে 4.7%। দেখো, যেটা 78% মতো ছিল সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড 11% মতো, সেখানে ম্যাগনেসিয়াম সালফেট আরো কমে গেল 4.7%। এরপরে ক্যালসিয়াম সালফেট, যার সংকেত CaSO4, তার পরিমাণ যেটা গ্রামে 1.260 ppT, শতকরা হিসেবে 3.6%। এরপরে পটাশিয়াম সালফেট K2SO4, যার সংকেত, তার পরিমাণ 0.863 ppT এবং শতাংশ হচ্ছে 2.5%। এরপরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ, সেটা আরো কমে যাচ্ছে, CaCO3, যার সংকেত 0.123 ppT এবং শতকরা হিসেবে 0.3%। এরপরে ম্যাগনেসিয়াম ব্রোমাইড MgBr2, 0.076 ppT, যার শতকরা হিসেবে পরিমাণ 0.2%। এইগুলো সবগুলো যোগ করলে হচ্ছে 100%। এবং পরিমাণের দিক থেকে আমরা পরিমাণের দিক থেকে যেটা 35 ppT বলছি, সেই 35 ppTর মধ্যে বিভিন্ন যে ppT গুলো আমরা ভাগ করে করে বিভিন্ন লবণের দেখালাম, এইগুলো যোগ করলে যোগফল হচ্ছে 35 ppT। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি। এরপরে আমরা MCQ এর জন্য যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখব, সেটা হচ্ছে স্যালিনোমিটার। কি স্যালিনোমিটার? হচ্ছে এমন একটি যন্ত্র যা সমুদ্র জলের লবণতা পরিমাপ করে। এরপরে জানবো MCQ এর জন্য গুরুত্বপূর্ণ আইসোহ্যালাইন। কি আইসোহ্যালাইন? হচ্ছে সম লবণতা রেখা। ভূপৃষ্ঠে বলতে আমি এখানে সমুদ্র জলের কথা বলছি। যে সমস্ত জলের বা যে সমস্ত স্থানে সমুদ্র জলের লবণতা একই রকম, সেই স্থানগুলিকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে সম লবণতা রেখা বা আইসোহ্যালাইন বলে। এটা অবশ্যই, এই যে সমান লবণতা, এটা বার্ষিক গড় হিসাবে দেখানো হয়। হ্যালোক্লাইন। হ্যালোক্লাইনটা কি? 200 থেকে 1000 মিটার এইরকম গভীরতায় হঠাৎ হঠাৎ করে লবণতার পরিমাণ পাল্টে যায়, দ্রুত পরিবর্তিত হয়, একে বলে হ্যালোক্লাইন। এরপরে আমরা জানবো ক্লোরিনিটি কাকে বলে। MCQ এর জন্য স্যালিনোমিটার, আইসোহ্যালাইন, হ্যালোক্লাইন, ক্লোরিনিটি এবং আইসোপিগনাল স্তম্ভ, এই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। এর মধ্যে ক্লোরিনিটি হচ্ছে 1 কিলোগ্রাম সমুদ্র জলে, আমরা সবসময় 1 কিলোগ্রাম বা 1000 গ্রাম সমুদ্র জলে দেখছি। ক্লোরাইড আয়নের যে ওজন, সেটা হচ্ছে ক্লোরিনিটি। আর আইসোপিগনাল স্তম্ভ কি? সমুদ্র জলে একের জায়গায় সমান ঘনত্ব দেখা যায় এবং সেই যে একই ঘনত্বের জলটাকে মনে হয় যেন একটা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে, সেটাকে বলা হয় আইসোপিগনাল স্তম্ভ।